আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কাইবর্গ পরীক্ষণ নিয়ে আলোচনা করব। কাইবর্গ এক প্রকার সাধারণ সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা। কার্ল পিয়ারসন ১৯০০ সালে তত্ত্বীয় ও প্রকৃত পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত ফলাফলের পার্থক্য বোঝাবার জন্য সর্বপ্রথম গ্রিক অক্ষর কাই স্কয়ার ব্যবহার করেন। কাইবর্গের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা সেটি হচ্ছে নিচের সারণী থেকে কাইবর্গ নির্ণয় করো এবং ৫% বা ০.০৫ সংশয় মাত্রায় পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা পরীক্ষা করো। এখানে পেশা দেওয়া আছে শিক্ষকতা, ব্যবসা, কৃষি। ফলাফল প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা, অর্থাৎ এখানে যে শিক্ষকতা, ব্যবসা বা কৃষির সাথে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের যে ফলাফল এগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক রয়েছে কি না। তো আমরা অঙ্কটা যেভাবে শুরু করব সেটা হচ্ছে প্রথমেই লিখবো হচ্ছে নাস্তিক কল্পনা, অর্থাৎ পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, এটা একটা কল্পনা। আর বিপরীত কল্পনা হচ্ছে নাস্তিক কল্পনারই বিপরীত রূপ, পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে। অর্থাৎ তুমি একটু খেয়াল করো, দেখে যাই আমরা একটু। তো এখানে দেখো পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা, আমরা প্রশ্ন থেকেই নাস্তিক কল্পনা এবং বিপরীত কল্পনাটা লিখব। এখানে পেশার সাথে ফলাফলের সম্পর্ক, প্রথম আমরা নাস্তিক কল্পনা লিখব পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, আর বিপরীত কল্পনা লিখব যে পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে। এতটুকু আমরা লিখব। তারপর হচ্ছে নাস্তিক কল্পনার আওতায় নিকষ পরিসংখ্যা। তো আমরা জানি কাই বর্গ কাই স্কয়ার সমান সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, যার স্বাধীনতা মাত্রা আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান। এখানে ও হচ্ছে দৃশ্যমান গণসংখ্যা বা অবজারভার ফ্রিকোয়েন্সি, আর ই হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা বা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এখানে আর হচ্ছে রো আর সি হচ্ছে কলাম। তো তারপরে যে আমরা প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করব। তো প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা ই সমান সমান সারির সমষ্টি ইন্টু কলাম সমষ্টি বাই মোট গণসংখ্যা। তারপর হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় সারণী। এটা আমরা প্রশ্নের মধ্যে যে দেওয়া যে সারণীটা দেওয়া ছিল সেটা উঠিয়ে শুধু খালি ডান পাশে একটি কলাম অতিরিক্ত করব, সেখানে মোট লিখব। মোট লিখে যে সারির সমষ্টি যেগুলি আছে সেগুলি মোট লিখব। আবার দেখো নিচে যে সারির সমষ্টি সারি যেগুলি দেওয়া ছিল আরেকটা সারি বাড়িয়ে সেখানে লিখবো যে মোট। তো কিভাবে করব দেখো, ৮ ৫ ৫ যোগ করব, যোগ করে পাশাপাশি মোটের ঘরে লিখে দিব। এখানে ৮ ৫ ৫ যোগ করলে হয় ১৮, আবার ১৩ ১০ ১২ যোগ করলে হয় ৩৫। তৃতীয় বিভাগের ক্ষেত্রে ৯ ১৫ ২৩ যোগ করলে হয় ৪৭। তো আবার ৮ ১৩ ৯ যোগ করলে হয় ৩০, ৫ ১০ ১৫ যোগ করলে হয় ৩০, ৫ ১২ ২৩ যোগ করলে হয় ৪০। তো এখন এই সবগুলি যোগ করে নিচে লিখবা, আবার সবগুলি যোগ করলে হচ্ছে ১০০ হচ্ছে। আবার দেখো ৩০ ৩০ ৪০ যোগ করলেও ১০০ হয়। এখন এই কলামের সমষ্টি যেগুলি হয় সবগুলি যোগ করলে যত হয়, আবার সারির সমষ্টিও সবগুলি যোগ করলে তত হবে। যদি এর মধ্যে পার্থক্য হয় তাহলে বুঝতে হবে তোমার ক্যালকুলেশনে কোথাও সমস্যা রয়েছে। তো প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়টা কিভাবে করব? প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সারণী এটা ছিল। আমরা প্রত্যাশিত গণসংখ্যা এই সারণীর মধ্যে নির্ণয় করতে পারি বা সারণী ছাড়াও আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় প্রথম বিভাগের ক্ষেত্রে ই৮, দেখো একটু এখানে ছিল ই৮। তো ই৮টা আমরা কি করব, দেখো সারির সমষ্টি, সারি হচ্ছে ১৮ আর কলাম সমষ্টি হচ্ছে কত, কলামের ই৮ এর কলাম হবে ৩০, মোট গণসংখ্যা হচ্ছে ১০০। আমরা এইভাবে লিখব ই৮টা ব্র্যাকেটে দিয়ে একটু ছোট করে লিখবা, সমান সমান ১৮। ১৮ ছিল আমাদের সারির সমষ্টি ইন্টু কলাম সমষ্টি ছিল ৩০, আর মোট গণসংখ্যা ছিল আমাদের ১০০। তাহলে ১৮কে ৩০ দিয়ে গুণ করে প্রাপ্ত সংখ্যাকে ১০০ দিয়ে ভাগ করলে আমাদের যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে ৫.৪। তারপর দেখো এর
8 এর পরে ছিল তোমার ই5, তাহলে ই5 এর ক্ষেত্রে কি হবে, ই5 সমান সমান হবে সারির সমষ্টি হচ্ছে 18 আর কলাম সমষ্টি হচ্ছে 30 আর মোট গণসংখ্যা হচ্ছে 100, অর্থাৎ এটাকে যদি 100 দিয়ে আমরা যদি এভাবে 18 × 30 বা 100 ভাগ করলে 5.4ই হবে। তারপর আবার আর এর পরের সংখ্যাটাও 5ই ছিল, অর্থাৎ দেখো পর 5, তাহলে ই5 বা ই5 সারির সমষ্টি 18 কলম সমষ্টি 40 বাই মোট গণসংখ্যা হচ্ছে এখানে 100। এভাবে আমরা ওই লিখে দেবো, এটাতে ভাগ করলে হয় 18 × 40 ভাগ 100 7.2। তারপর প্রথম বিভাগ শেষ হয়ে গেল, পরে আমরা দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে লিখব। দ্বিতীয় বিভাগ ছিল আমাদের, প্রথম ছিল 13, তাহলে আমরা লিখবো যে ই13 সমান সমান সারির সমষ্টি হচ্ছে 35 ইন্টু কলাম সমষ্টি হচ্ছে 30 আর মোট গণসংখ্যা হচ্ছে 100, অর্থাৎ 35 গুণ 30 ভাগ 100 সমান সমান যত হয় তত লিখব। তার দেখো ই13 35 গুণ 30 ভাগ 100 সমান সমান হয় 10.5। তারপর সংখ্যাটা ছিল আমাদের 10, তাহলে ই10 সমান সমান দেখো ই10 সারির সমষ্টি হচ্ছে 35 কলম সমষ্টি হচ্ছে 30 আর মোট গণসংখ্যা হচ্ছে 100। তো এটা দিয়ে ভাগ করলে হয় আমাদের, দেখো ই10 35 সারির সমষ্টি কলম 30 ভাগ হচ্ছে 100, ভাগ করলে হয় 10.5। তারপর হচ্ছে তোমার পরের সংখ্যাটা ছিল ই12, তাহলে দেখো এখানে ই12, তাহলে ই12 সারির সমষ্টি হচ্ছে 35 কলম সমষ্টি হচ্ছে 40, তাহলে 35 গুণ 40 আর ভাগ হবে এই 100, তাহলে এটা ভাগ করলে হয় 14। তাহলে দ্বিতীয় বিভাগের যে সংখ্যাগুলো ছিল সবগুলি শেষ। এখন আমরা করব হচ্ছে তৃতীয় বিভাগের ক্ষেত্রে। তো তৃতীয় বিভাগের ক্ষেত্রে প্রথমে দেওয়া ছিল ই9, একটু লক্ষ্য করো ই9, তাহলে ই9 এর সারির সমষ্টি হচ্ছে 47 আর কলাম সমষ্টি হচ্ছে 30, তাহলে হবে ই9 সমান সমান 47 ইন্টু 30 ভাগ 100। তারপর লিখবো আমরা হচ্ছে ই15 সমান সমান হচ্ছে 47 গুণ 30, তারপর লিখবো আমরা ই23 সমান সমান 47 ইন্টু 40 ভাগ 100। এভাবে আমরা তৃতীয় বিভাগের ক্ষেত্রে সবগুলি লিখে দেব। এখন কথা হচ্ছে যে এখানে তৃতীয় বিভাগের ক্ষেত্রে এইভাবে আমরা ই23 47 ইন্টু 40 বাই 100 এভাবে লিখে দেব। তো অন্য অঙ্কের ক্ষেত্রে এখানে তো প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লেখা, তো অন্য অঙ্কের দেখো প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লেখা। তো অন্য অঙ্কের ক্ষেত্রে যদি এরকম বিভাগ না থেকে অন্য কিছু থাকে তখন আমরা কি করব? এইখানে যেই কথাটাই থাকুক না কেন সেক্ষেত্রে লিখবা যে প্রথম বিভাগের ক্ষেত্রে যা থাকে সেটার ক্ষেত্রে সেটাই লিখে দিবা। যে এখানে আছে প্রথম বিভাগের ক্ষেত্রে আমরা লিখতেছি, তুমি এখানে যদি ভূমির উচ্চতার ক্ষেত্রে উচ্চতা থাকতো এখানে, তাহলে লিখতাম যে ভূমির উচ্চতার ক্ষেত্রে বা মনে করো জলাভূমির ক্ষেত্রে এখানে অন্য একটা কোনো কিছু থাকতে পারে, এভাবে আমরা পর্যায়ক্রমে লিখে দিতাম। তো আশা করি বুঝতে পারছো। আমরা তারপর পরে দেখি তৃতীয় বিভাগ। তারপর আমরা কাইবর্গ নির্ণয়ের সারণীটা তৈরি করব। কাইবর্গ নির্ণয়ের সারণী তৈরি করতে হলে প্রথমে আমরা লিখব হচ্ছে দৃশ্যমান গণসংখ্যা। দৃশ্যমান গণসংখ্যা দিয়ে গণসংখ্যা সাধারণত আমরা এখানে উ দিয়ে প্রকাশ করেছিলাম এবং প্রত্যাশিত গণসংখ্যা ছিল আমাদের ই। এটা প্রশ্নের মধ্যে হুবহু দেওয়া ছিল, সেটি আমরা পর্যায়ক্রমে লিখে দেব। 8 5 5 13 একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে 8 এভাবে ঠিক পর্যায়ক্রমে লিখে দেব, মানে সিরিয়ালি লিখবা। 8 5 5 13 10 12 9 15 23, অর্থাৎ ই8 ই5 ই5 ই13 ই10 ই12 ই9 ই15 ই23, এইভাবে আমরা লিখছিলাম। ঠিক এগুলি লিখবো হচ্ছে আমরা ও এর ঘরে, অর্থাৎ দৃশ্যমান পর্যবেক্ষিত গণসংখ্যার ক্ষেত্রে এগুলি লিখব। আর দৃশ্যমান গণসংখ্যা ই8 বা ই এর যে মানটা পেয়েছিলাম সেটা লিখব হচ্ছে প্রত্যাশিত
গণসংখ্যার বা ই এর ঘরে। দেখো এটা হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে ছিল, আর এটা ই যেগুলো আমরা মান এতক্ষণ বের করলাম। তো পাঁচ, এখন ও মাইনাস ইটা কিভাবে বের করব, অর্থাৎ ও থেকে ই বিয়োগ করব। তো 8 থেকে 5.4 বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 2.6। আবার 5 থেকে 5.4 বিয়োগ করলে হয় -0.4। 5 থেকে 7.2 বিয়োগ করলে হয় -2.2। 13 থেকে 10.5 বিয়োগ করলে হয় 2.5। এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা মানে ও এর ঘরে যে সংখ্যা আছে সেটা থেকে ই এর ঘরে যে সংখ্যা আছে সেটা বিয়োগ করে ও মাইনাস ই এর ঘরে লিখে দেব। তারপর ও মাইনাস ই হোল স্কোয়ার, অর্থাৎ ও মাইনাস ই এর ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করে তার পাশাপাশি ও মাইনাস ই এর ঘরে লিখে দিব। অর্থাৎ ও মাইনাস ই এর ঘরে যে সংখ্যাটা আছে সেটার বর্গ করব বা স্কোয়ার করব। এখানে 2.6কে 2.6 দিয়ে গুণ করে আমরা যে মানটা পাবো সেটা ও মাইনাস ই হোল স্কোয়ারের ঘরে লিখে দেব। তো 2.6কে 2.6 দিয়ে গুণ করলে পাই আমরা হচ্ছে 6.76। তারপরে -0.4কে গুণ করলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 0.16। তারপর -2.2কে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 4.84। তো এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করে পাশাপাশি ও মাইনাস ই এর ঘরে লিখে দিব। তারপর ও মাইনাস ই হোল স্কোয়ার, ও মাইনাস ই হোল স্কোয়ার বা ই, ও মাইনাস ই হোল স্কোয়ারের ঘরে যে মানটা আছে সেটাকে আমরা ই দিয়ে বা প্রত্যাশিত ঘনসংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করে তার পাশাপাশি ও মাইনাস ই হোল স্কোয়ারের ঘরে লিখে দিব। দেখো 6.76কে আমরা 5.4 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে মানটা পাবো সেটা ও মাইনাস ই হোল স্কোয়ার বা ই এর ঘরে লিখে দিছি। 6.77কে 5.4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে আমরা 1.25। আবার 5.4 দিয়ে 0.16কে ভাগ করলে পাবো 0.03। আবার 7.32 দিয়ে 4.84কে ভাগ করলে পাবো 0.67। এভাবে প্রত্যেকটা মানে ও মাইনাস ই হোল স্কোয়ার ঘরে প্রত্যেকটা সংখ্যাকে ও মাইনাস ই দিয়ে ভাগ করে তার পাশাপাশি ও মাইনাস ই হোল স্কোয়ারের ঘরে লিখে দিব। আমি আবার একটু বলে দিচ্ছি, ও মাইনাস ই এটা প্রশ্নের মধ্যে ছিল, এটা তোমার নির্ণয় করছি আমরা প্রত্যাশিত গণসংখ্যা ও মাইনাস ই, অর্থাৎ ও থেকে ই বিয়োগ করে তার ও মাইনাস ই এর ঘরে লিখে দিছি। আবার ও মাইনাস ই এর ঘরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বর্গ করেছি, বর্গ করে ও মাইনাস ই হোল স্কোয়ারের ঘরে লিখে দিছি। তারপর হচ্ছে ও মাইনাস ই হোল স্কোয়ারকে ই দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই এর ঘরে লিখে দিছি। এভাবে আমরা মানগুলি পাশাপাশি ঘরে লিখছি। তারপর ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই এর সব যে মানগুলি পেয়েছি সবগুলি যোগ করব। যোগ করে তার নিচে আমরা লিখবো এইভাবে যে সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই সমান সমান 5.69। এই সবগুলি যোগ করলে হয় তোমার 5.69। তারপর আমরা লিখবো হচ্ছে সুতরাং কাই স্কোয়ার সমান সমান সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই সমান সমান 5.69, যার স্বাধীনতা মাত্রা আর মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান। তো এখন আমি আগে বলেছিলাম যে আর হচ্ছে র আর সি হচ্ছে কলম। আমি এটা আরেকটু দেখিয়ে দিই যে র আর কলম অনেক সময় আমাদের অনেকেরই এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় যে র কোনটা কলম কোনটা অনেকেই বুঝি আমরা। তারপর একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রো। দেখো প্রথম বিভাগ এটা একটা রো, দ্বিতীয় বিভাগ এটা একটা রো, তৃতীয় বিভাগ এটা একটা রো। তার মানে এখানে কয়টা রো আছে? 3টা। আবার দেখো শিক্ষকতা, এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম। এখানে কলম আছে 3টি এবং সারি আছে 3টি।
তো এইভাবে আমরা মানে কলামগুলো হচ্ছে নিচে এইভাবে থাকবে খাড়া, আর সারিগুলি থাকবে এইভাবে। তো আশা করি বুঝতে পারছো। তারপর আমরা আবার একটু দেখি। তাহলে R3 আর রো 3টি ছিল, সূত্রের 1, আর কলামও 3টি ছিল। তো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দুগুণে 4। তারপর আমরা মন্তব্যটা লিখবো এভাবে, 5% সংশয়। অনেক সময় আমাদের মন্তব্য লিখতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো মন্তব্যটা একটু খুব মনোযোগ সহকারে দেখো। 5% সংশয় মাত্রায় 4 স্বাধীনতা মাত্রায় কাই স্কোয়ারের সারণী মান 9.488, যা নির্ণয় মান 5.69 অপেক্ষা বড়। অতএব নাস্তি কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই। তো এখন কখন আমরা লিখব যে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য বা বিপরীত কল্পনা গ্রহণযোগ্য, এটা কিভাবে লিখব? এখানে দেখো সারণী মান হচ্ছে আমাদের 9.488, আর নির্ণয় মান হচ্ছে 5.699। অর্থাৎ সারণী মান থেকে যদি নির্ণয় মানটা ছোট হয় তাহলে আমাদের নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হবে। আর যদি সারণী মানটা নির্ণয় মান অপেক্ষা যদি ছোট হয়, অর্থাৎ নির্ণয় মান বড় হয় এবং সারণী মান ছোট হয়, তাহলে নাস্তি কল্পনা বাতিলযোগ্য এবং বিপরীত কল্পনা গ্রহণযোগ্য হবে। দেখো এখানে যদি আমাদের 5.6 না থেকে যদি 10.69 থাকতো তাহলে আমরা লিখতাম যে 5% সংশয় মাত্রায় 4 স্বাধীনতা মাত্রায় কায়ের সারণী মান এত, যা নির্ণয় মান এত অপেক্ষা ছোট। তাহলে আমরা আমরা ওইভাবে লিখতাম, তখন লিখতাম যে নাস্তি কল্পনা বাতিলযোগ্য, বিপরীত কল্পনা গ্রহণযোগ্য। এখন এই সারণী মান এটা আমরা পেলাম কোথায়? 9.488 এটা কোথায় পেলাম? এটা হচ্ছে তোমার প্রত্যেকটা পরিসংখ্যান বইয়ের শেষ দিকে কিংবা পরিসংখ্যান বইয়ের শুরুতেও থাকতে পারে। একটা চার্ট দেওয়া থাকে যেখানে কাই বর্গের সারণী মান, তাছাড়া টি টেবিলের বা টি এর সারণী মান এগুলি দেওয়া থাকে। তো আমরা এটা বের করব কিভাবে? দেখো 5% বা 0.05 সংশয় মাত্রা ছিল, আর আমাদের স্বাধীনতা মাত্রা ছিল 4। যত স্বাধীনতা মাত্রা পাবো সেটা সোজাসুজি যাবে, এবং যত সংশয় মাত্রা থাকবে সেটা সোজাসুজি যাবে। দেখো 4 এর সোজাসুজি যাও, এখানে দেখো 9.488। তার মানে আমাদের কাই বর্গের স্বর্ণিমান আমরা লিখছিলাম এখানে 9.488, অর্থাৎ 4 সংশয় মাত্রায় 5% স্বাধীনতা মাত্রায় কাই বর্গের সারণীমান হচ্ছে 9.488। আচ্ছা, এখানে যদি আমাদের স্বাধীনতা মাত্রা 7 হইতো বা 6 হইতো, দেখো যদি 6 হয় তাহলে আমরা কিভাবে বের করতাম? তাহলে 6 এর সোজাসুজি যাব, গিয়ে 5% সংশয় মাত্রা সোজাসুজি যাব। দেখো 6 এর সোজাসুজি গিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 12.592। এভাবে আমরা বের করব। অর্থাৎ যত স্বাধীনতা মাত্রা চায় আবার সংশয় মাত্রা চায়, সেটা সোজাসুজি গিয়ে স্বাধীনতা মাত্রা সোজাসুজি গিয়ে সংশয় মাত্রা সোজাসুজি আসে, এসে যে মানটা পাবো সেটি হচ্ছে তোমার কাই বর্গের সারণী মান। তো এইভাবে আমরা কাই বর্গের সারণী মানটা বের করতে পারবো। তো আমরা আরেকবার এক ঝলকে একটু দেখে নিই যে কিভাবে অঙ্কটা আমরা করলাম। এটা ছিল আমাদের অঙ্ক। তারপর আমরা কি লিখলাম? নাস্তি কল্পনা এখান থেকে শুরু করেছিলাম। নাস্তি কল্পনা পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, বিপরীত কল্পনা হচ্ছে পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে। নাস্তি কল্পনার আওতায় নিকষ পরিসংখ্যা কাই বর্গ, কাই স্কোয়ার, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, যার স্বাধীনতা মাত্রা আর মাইনাস ই ইন্টু সি মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান। এখানে ও হচ্ছে দৃশ্যমান গণসংখ্যা, ই হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা, আর হচ্ছে রো, সি হচ্ছে কলাম। তারপর আমরা প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সূত্র লিখব, লিখে প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সারণী তৈরি করব। সারণীটা এইভাবে তৈরি করব। তারপর হচ্ছে প্রথম বিভাগের ক্ষেত্রে, দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে এইভাবে সবগুলি যতটা ইয়া থাকে সারি থাকে সবগুলির ক্ষেত্রে এইভাবে আমরা প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করব। প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করে তারপর
কাইবর্গ নির্ণয় সারণী তৈরি করব। দৃশ্যমান গণসংখ্যাটা লিখব, প্রত্যাশিত গণসংখ্যা লিখব, প্রত্যাশিত গণসংখ্যা থেকে দৃশ্যমান গণসংখ্যা বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা পাবো সেটার বর্গ করব, বর্গ করে আবার সেই প্রত্যাশিত গণসংখ্যা দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ারের ঘরে লিখে দিব। তারপর ও মাইনাস ই হোল স্কয়ারের ঘরের যে মানগুলি পাবো সবগুলো যোগ করব, যোগ করে তারপর সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই সমান সমান ওটা লিখে দিব। তারপর আমরা সুতরাং লিখে, সুতরাং কাই স্কয়ার সমান সমান সামেশন ও মাইনাস ই এভাবে লিখে আমরা স্বাধীনতা মাত্রা বের করে তারপর মন্তব্য লিখব। মন্তব্যটা এইভাবে লিখব। তো আশা করি আমার এই ক্লাসটি তোমরা মোটামুটি বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর পাশাপাশি তোমার যে আশেপাশে বা তোমার যে সহপাঠী বা ক্লাসমেট আছে তাদের সাথে আমার এই অঙ্কটি শেয়ার করবা। যদি তোমরা আমার এই অঙ্ক দিয়ে উপকৃত হও তাহলে আমার এই ক্লাসটি সার্থক হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।